জিওগ্রাফি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় জেট স্ট্রিম। জেট স্ট্রিম কী বা কীভাবে এর উৎপত্তি ঘটে তা জানার আগে আমাদের জেট স্ট্রিমের পটভূমিকা জানা দরকার। 1883 সালে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির ভয়ঙ্কর বিস্ফোরণের পর ঊর্ধ্ব বায়ুমণ্ডলে তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণের সময় আকাশে প্রথম একটি দ্রুতগতি সম্পন্ন বায়ুপ্রবাহের সন্ধান পাওয়া যায়। এরপর 1920 সালে জাপানি আবহবিদ ওয়াসাবুরু ওইসি মাউন্ট ফিজির কাছাকাছি একটি পরীক্ষা কেন্দ্র থেকে বিশেষ ধরনের বেলুন উড়িয়ে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের ওই দ্রুতগামী বায়ুপ্রবাহের সন্ধান পান। তবে তার এই পরীক্ষা বেশিরভাগ মানুষের কাছেই অজানা থেকে যায়। 1939 সালে জার্মান আবহবিদ হাইনরিখ সিলকোভ এই দ্রুতগতিসম্পন্ন বায়ুপ্রবাহের নামকরণ করেন জেট স্ট্রিম। তবে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে প্রবল গতিবেগে প্রবাহিত এই বায়ু নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলি জাপানে বোমাবর্ষণ করতে পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার সময় ঊর্ধ্ব বায়ুমণ্ডলে এক প্রবল বাধার সম্মুখীন হয়, যা তাদের বহু ক্ষেত্রেই বোমাবর্ষণ থেকে বিরত রাখে। ঊর্ধ্ব বায়ুমণ্ডল নিয়ে তখন থেকে চলতে থাকে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা। জেট কথাটির আভিধানিক অর্থ সংকীর্ণ পথ দিয়ে প্রবল বেগে বের হওয়া। ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার অথবা স্ট্র্যাটোস্ফিয়ারের প্রায় অনুভূমিক অক্ষ বরাবর পুঞ্জীভূত শক্তিশালী সংকীর্ণ বায়ুস্রোত উলম্ব ও পার্শ্বস্থ বায়ুকে কাঁপিয়ে মাঝে মাঝে সর্বোচ্চ গতি লাভ করে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। একেই জেট বায়ুপ্রবাহ বলা হয়। জেট স্ট্রিমের উৎপত্তি সম্পর্কে বলা হয়, উত্তর গোলার্ধে বায়ুমণ্ডলের 700 মিলিবার চাপতলের উপক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ এবং এর উত্তরে নিম্নচাপ অবস্থান করে। দ্রাঘিমা রেখার সমান্তরালে এই দুই বায়ুচাপ অঞ্চলের মধ্যে একটি খাড়া চাপ ঢালের সৃষ্টি হয়। ঊর্ধ্বস্তরে ঘর্ষণজনিত বাধা না থাকায় এবং বায়ুর চাপ ঢাল শক্তি ও কোরিওলিস বল সমান ও বিপরীতমুখী হওয়ায় সমপ্রেষ রেখার সমান্তরালে একটি ক্ষিপ্র গতিসম্পন্ন জিওস্ট্রপিক বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। ঊর্ধ্বাকাশের এই দ্রুত গতিসম্পন্ন জিওস্ট্রপিক বায়ুই হল জেট বায়ু। ঠিক একই রকমভাবে উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের মধ্যবর্তী অংশে পূর্ব থেকে পশ্চিম দিকে অন্য একটি পূবালি জেট বায়ু প্রবাহিত হয়। উৎপত্তির পর থেকে প্রধানত 4টি পর্যায়ের মাধ্যমে জেট স্ট্রিম সম্পূর্ণতা লাভ করে। প্রথম পর্যায়ে জেট বায়ু মেরু অঞ্চলের নিকটবর্তী অংশে অবস্থান করে। বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। জেট বায়ুর প্রবাহপথের উত্তরে শীতল বায়ুপুঞ্জ এবং এর দক্ষিণ অংশে নাতিশীতোষ্ণ অঞ্চলের মৃদু উষ্ণ বায়ু অবস্থান করে। এই পর্যায়ে তরঙ্গের বিস্তার খুবই কম এবং বায়ুর চাপ বলয়গুলি পূর্ব থেকে পশ্চিমে লম্বালম্বিভাবে বিস্তৃত। এই সময় উত্তর দক্ষিণে বিস্তৃত বায়ুর চাপঢাল বেশ খাড়া। উচ্চ ও নিম্ন অক্ষাংশের মধ্যে বায়ুর বিনিময় হয় না বললেই চলে। এই পর্যায়ে নিম্নচাপের অবস্থানের জন্য এই অঞ্চলে যে ঝড় ও বৃষ্টিপাত ঘটে থাকে তা কেবলমাত্র উচ্চ অক্ষাংশের মধ্যেই সীমাবদ্ধ। জেট বায়ু প্রবাহের এই পর্যায়কে হাই জোনাল ইন্ডেক্স বলে। দ্বিতীয় পর্যায়ে জেট বায়ুপ্রবাহ নিরক্ষরেখার দিকে সম্প্রসারিত হয়। রসবি তরঙ্গের বিস্তার এই পর্যায়ে যথেষ্ট বেড়ে যায়, ফলে মেরু অঞ্চলের শীতল বায়ু নিরক্ষরেখার দিকে এবং উপক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ু মেরুর দিকে স্থানান্তরিত হয়। এই পর্যায়ে জেট বায়ুপ্রবাহের গতিবেগ ঘন্টায় 161 কিমি থেকে 241 কিমি হয়ে থাকে। এরপর তৃতীয় পর্যায়ে জেট প্রবাহের বক্রতা বহুগুণে বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যায় এবং এর বিস্তার বাড়ে। ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ু আরও উত্তরে এবং মেরুবায়ু আরও দক্ষিণে সম্প্রসারিত হয়ে নিরক্ষরেখার কাছে চলে আসে। এই পর্যায়ে ক্রান্তীয় উষ্ণ ও শীতল মেরুবায়ুর মধ্যে ব্যাপকভাবে স্থান বিনিময় ঘটে। এই সময় জেট বায়ুর গতিবেগ ঘন্টায় প্রায় 241 কিমি থেকে 322 কিমি হয়ে যায়। এই পর্যায়ে বায়ুর তাপীয় অবক্রম পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়। চতুর্থ অর্থাৎ শেষ পর্যায়ে জেট প্রবাহ এমনভাবে বাঁক নেয় যাতে মেরু প্রদেশের শীতল বায়ু মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে প্রান্তীয় অঞ্চলের দিকে অবস্থান করে। বিচ্ছিন্ন এই শীতল কোষগুলি
উষ্ণ ও হালকা বায়ু দ্বারা বেষ্টিত হয়ে অবস্থান করে। অন্যদিকে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ ও হালকা বায়ুস্রোতগুলি বিচ্ছিন্নভাবে উত্তরে মেরু অঞ্চলের দিকে শীতল ঘন ও ভারী বায়ুপুঞ্জ দ্বারা বেষ্টিত হয়। জেট বায়ুপ্রবাহের এই পর্যায়কে নিম্ন জোনাল ইন্ডেক্স বা লো জোনাল ইন্ডেক্স বলে। ঊর্ধ্বাকাশের পশ্চিমা বায়ুপ্রবাহের বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে না। এই পর্যায়ের শেষ ভাগে এর জীবনচক্রের অবসান ঘটে এবং সঙ্গে সঙ্গে জেট বায়ুপ্রবাহের আরেকটি নতুন জীবনচক্র শুরু হয়। এবারে জানব জেট বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য। সমস্ত জেট বায়ু সর্পিল আকারে পৃথিবীকে বেষ্টন করে প্রধানত ট্রোপোস্ফিয়ারের উপরের অংশ দিয়ে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে ক্রান্তীয় পূর্বালি জেট ছাড়া সমস্ত জেট বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধের জেট বায়ুপ্রবাহ প্রধানত পূর্ব থেকে পশ্চিমে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। ঋতুভেদে জেট বায়ুর গতিবেগের পার্থক্য হয়। গ্রীষ্মকালে উপক্রান্তীয় জেট বায়ুর গতিবেগ থাকে ঘন্টায় 160 থেকে 250 কিমি। শীতকালে এর সর্বোচ্চ গতিবেগ দাঁড়ায় প্রায় 375 কিমি। মেরু সীমান্ত জেট বায়ুর ক্ষেত্রে গ্রীষ্মকালীন গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 250 থেকে 300 কিমি। শীতকালে এর গতিবেগ আরও বেড়ে যায়। জেট বায়ুর পৃষ্ঠদেশের গতিবেগ অপেক্ষা এর অন্তঃস্থলের গতিবেগ অধিক থাকে। উপক্রান্তীয় জেট বায়ু গ্রীষ্মকালে সাধারণত 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থান করে। শীতকালে এই জেট বায়ু নিরক্ষরেখার দিকে একটু সরে গিয়ে অবস্থান করে। ক্রান্তীয় পূবালি জেট বায়ু কেবলমাত্র গ্রীষ্মকালে 15 থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করে। মেরু সীমান্ত জেট বায়ুপ্রবাহের গড় অবস্থান প্রায় 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা। উত্তর মেরু সীমান্ত জেট বায়ু মেরুবৃত্তের উত্তর অংশে অবস্থান করে। উত্তর গোলার্ধের ক্রান্তীয় পূবালি জেট বায়ু ছাড়া দক্ষিণ গোলার্ধের সমস্ত প্রবাহ উত্তর গোলার্ধের জেট বায়ু প্রবাহের অনুরূপ। জেট বায়ু প্রবাহের উত্তর দিকে অর্থাৎ মেরুর দিকে শীতল বায়ু এবং নিরক্ষরেখার দিকে উষ্ণ বায়ু অবস্থান করে। তবে জেট বায়ু প্রবাহের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে উষ্ণ ও শীতল বায়ুর স্থানান্তরণ ঘটে। মূল বায়ুপ্রবাহের উত্তরে উষ্ণ বায়ু ও দক্ষিণ দিকে শীতল বায়ু অবস্থান করে। জেট বায়ু প্রবাহের একটি নির্দিষ্ট জীবনচক্র আছে। এটি 4টি পর্যায়ে সম্পন্ন হয়। জেট বায়ু প্রবাহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ঝড়ঝঞ্ঝা, বৃষ্টিপাতের প্রকৃতি ও পরিমাণ এবং অক্ষাংশগত উত্তাপের ভারসাম্য রক্ষা প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এবারে দেখে নিই জেট বায়ুপ্রবাহ কয় প্রকারের ও কী কী। বায়ুপ্রবাহের দিক, গতিবেগ, অবস্থান ও বিস্তৃতি অনুযায়ী জেট প্রবাহকে প্রধানত 7 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হল উপক্রান্তীয় জেট প্রবাহ। এই জেট প্রবাহ সাধারণত 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে লক্ষ্য করা যায়। তবে শীতকালে নিরক্ষরেখার দিকে কিছুটা স্থানান্তরণ ঘটে। গ্রীষ্মকালে এই বায়ুর গতিবেগ প্রায় 160 থেকে 250 কিলোমিটার পার ঘন্টা হয়ে থাকে। শীতকালে এই বায়ুপ্রবাহের সর্বোচ্চ গতিবেগ হয় প্রায় 375 কিলোমিটার। এই বায়ু সবসময় উপক্রান্তীয় অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তাই এই বায়ুপ্রবাহ ক্রান্তীয় পশ্চিমা জেট প্রবাহ নামেও পরিচিত। উপক্রান্তীয় অঞ্চলের যে উচ্চতায় দ্রাঘিমা রেখা বরাবর উত্তর দক্ষিণে দ্রুত তাপের ও চাপের পরিবর্তন ঘটে, সেখানেই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এবারে আসি মেরু সীমান্ত জেট প্রবাহ বা পোলার ফ্রন্ট জেট স্ট্রিমে। উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে আগত পশ্চিমা বায়ু ও মেরুদেশীয় উত্তর পূর্ব বায়ুপ্রবাহের মিলন অঞ্চলের উপর ট্রোপোস্ফিয়ারের মধ্যে 45 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে যে জেট বায়ু প্রবাহিত হয় তাকে মেরু সীমান্ত জেট প্রবাহ বলে। এই জেট প্রবাহ প্রায় সারা বছর ধরে অনিয়মিতভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এটির গড় অবস্থান 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এর গতিবেগ 250 থেকে 300 কিলোমিটার। শীতকালে এর গতিবেগ সর্বোচ্চ হয়। মেরু সীমান্তে উত্তর দক্ষিণে তাপের সর্বাধিক পার্থক্যের কারণে সৃষ্ট বায়ুচাপের অবক্রমজনিত শক্তি ও বিপরীতমুখী কোরিওলিস বল সমান হওয়ায় সৃষ্ট পূর্বমুখী জিওস্ট্রপিক বায়ুই মেরু সীমান্ত জেট প্রবাহ সৃষ্টির কারণ। মেরু সীমান্ত জেট প্রবাহকে আবহবিদগণ প্রাথমিক জেট বায়ুপ্রবাহ নামে অভিহিত করেন। এখন বলবো ক্রান্তীয় জেট প্রবাহ বা
ট্রপিক্যাল জেট স্ট্রিম। গ্রীষ্মকালে ট্রপোস্ফিয়ারের উপরের অংশ দিয়ে দক্ষিণ এশিয়ার লাওস, থাইল্যান্ড, মায়ানমারের দক্ষিণ অংশের উপর দিয়ে ভারত অতিক্রম করে আফ্রিকায় যে জেট বায়ু প্রবাহিত হয় তাকে পূবালি ক্রান্তীয় জেট প্রবাহ বলে। গ্রীষ্মকালে উত্তর দক্ষিণ চাপ ঢালের অভিমুখ পরিবর্তনের ফলেই ক্রান্তীয় অঞ্চলের ঊর্ধ্বাকাশে পূবালি জেট বায়ুর সৃষ্টি হয়। এটি সাধারণত 15 থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই বায়ুর গতিবেগ ঘন্টায় প্রায় 175 থেকে 200 কিলোমিটার হয়। গ্রীষ্মের শেষে এই জেট প্রবাহ বায়ুমণ্ডল থেকে অন্তর্হিত হয়। শীতে এর অস্তিত্ব লক্ষ্য করা যায় না। এই তিনটি জেট প্রবাহ ছাড়াও রয়েছে আর্কটিক ফ্রন্ট জেট স্ট্রিম বা উত্তর মেরু সীমান্ত জেট প্রবাহ। মেরু প্রদেশীয় ও উত্তর মেরু অঞ্চলের ভিন্নধর্মী বায়ু যে অঞ্চলে মিলিত হয় তাকে উত্তর মেরু সীমান্ত বলে। এই উত্তর মেরু সীমান্ত ও ট্রোপোপজের নিচে যে পূর্বমুখী জেট বায়ু প্রবাহিত হয় তাকে উত্তর মেরু সীমান্ত জেট বলে। ঊর্ধ্বাকাশে মেরু প্রদেশীয় ও উত্তর মেরু অঞ্চলে ভিন্নধর্মী বায়ুর মিলনের ফলে তীব্র খাড়া তাপ ঢাল সৃষ্টি হয়, যা এই প্রকার জেট বায়ু প্রবাহ সৃষ্টির জন্য দায়ী। এখন যে জেট প্রবাহের কথা বলবো তা স্ট্র্যাটোস্ফিয়ারে সৃষ্ট জেট প্রবাহ নামে পরিচিত। মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের স্ট্র্যাটোস্ফিয়ারে এইরূপ জেট প্রবাহ লক্ষ্য করা যায়। মেরু অঞ্চলে 30 কিলোমিটার উচ্চতায় এই বায়ু প্রবাহ সর্বোচ্চ গতিবেগ লাভ করে। এদের গড় গতিবেগ ঘন্টায় প্রায় 50 কিলোমিটার হয়। এই জেট প্রবাহ কেবলমাত্র শীতকালেই লক্ষ্য করা যায়। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এছাড়াও রয়েছে তড়িৎ জেট প্রবাহ, যা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যে তড়িদাহত জেট প্রবাহের সৃষ্টি হয়। এর গতিবেগ অনির্দিষ্ট। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে গোলযোগের সময় সাধারণত এরূপ জেট বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায়। গোলযোগপূর্ণ বায়ুমণ্ডলে এটি সৃষ্টি হয় বলে এর কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। এছাড়া স্থানীয় কারণে বা গতিশীল পরিস্থিতি থেকে স্থানীয় বা আঞ্চলিকভাবে স্থানীয় জেট প্রবাহ সৃষ্টি হয়। প্রধানত গ্রীষ্মকালীন মাসগুলিতে এই জেট প্রবাহ দেখা যায়, যেমন সোমালি জেট। এটি পূর্ব আফ্রিকার উপকূল থেকে দূরবর্তী স্থানে উৎপত্তি লাভ করে। এখানে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, দক্ষিণ গোলার্ধে জেট বায়ুপ্রবাহগুলির অবস্থান ও গতিবেগ উত্তর গোলার্ধের মতোই। দক্ষিণ গোলার্ধের জেট প্রবাহগুলি শীতকালে নিরক্ষরেখার দিকে সরে আসে। আবার দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালে জেট বায়ুপ্রবাহ কিছুটা দক্ষিণ মেরুর দিকে সরে যায়। জেট স্ট্রিম ঊর্ধ্ব বায়ুমণ্ডলের বায়ুপ্রবাহ হলেও বায়ুমণ্ডলের নিম্ন স্তরে এর প্রভাব সীমাহীন। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টিতে, দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনে, পৃথিবীর বিভিন্ন অংশে বায়ুপুঞ্জের প্রবাহ ও বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি বহু বিষয়কে জেট স্ট্রিম প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। এছাড়া অক্ষাংশগত বায়ুর উষ্ণতার ভারসাম্য রক্ষায় জেট প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টর্নেডো, শৈত্যপ্রবাহ অথবা তুষার ঝড় ট্রপোস্ফিয়ারের উপরে অবস্থিত জেট বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। জেট স্ট্রিমের অনুকূলে চলাচলকারী বিমানগুলি এই দ্রুতগতিসম্পন্ন বায়ুস্রোতের সাহায্য নিয়ে উল্লেখযোগ্য পরিমাণে সময় ও জ্বালানি সাশ্রয় করে। আবার এই বায়ুস্রোতের বিপরীতে চলাচলকারী বিমানগুলির সময় ও জ্বালানি খরচ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। ভারতের আবহাওয়াকে উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম শীতকালে এবং ক্রান্তীয় পূবালি জেট স্ট্রিম বর্ষাকালে বেশি নিয়ন্ত্রণ করে। ক্রান্তীয় পূবালি জেট স্ট্রিম জুন মাসে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়। ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা এই ক্রান্তীয় পূবালি জেটের অবস্থানের উপর নির্ভরশীল। যদি এটি স্বাভাবিকের তুলনায় বেশি উত্তরে সরে যায় তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহে ছেদ ঘটে। এছাড়া বর্ষাকালে ভারতের উপর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি এবং সেগুলির তীব্রতার হ্রাস বৃদ্ধি এই ক্রান্তীয় পূবালি জেটের গতি প্রকৃতির উপর নির্ভরশীল। আবার উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম অক্টোবর-নভেম্বর মাস নাগাদ অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে যাবার পর ভারতের উপর আবির্ভূত হয় এবং তখন থেকে প্রায় মে মাস পর্যন্ত এদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। ভারতের শীতের তীব্রতা এই পশ্চিমী জেট স্ট্রিমের অবস্থান ও সক্রিয়তার উপর অনেকটাই নির্ভরশীল। এই বায়ুস্রোতটি শীতকালে যতই দক্ষিণে সরে আসে ভারতে শীতের তীব্রতা ততই বাড়ে।
ফেব্রুয়ারি মাসে এটি সর্বাধিক দক্ষিণে আসে এবং তারপর ধীরে ধীরে উত্তর দিকে সরে গিয়ে মে মাসে অন্তর্হিত হয়। শীতকালে ভারতের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হওয়ার সময় এই বায়ুস্রোতটি হিমালয়ে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়। একটি শাখা হিমালয়ের উত্তর ও অপরটি দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে শেষে আরও পূর্বে গিয়ে মিলিত হয়। এইভাবে বায়ুস্রোতটি যখন দুটি শাখায় ভাগ হয় তার গতিবেগ হ্রাস পায় এবং আবার মিলিত হলে গতিবেগ বৃদ্ধি পায়। তাহলে দেখা যাচ্ছে ভারতের আবহাওয়া জলবায়ুতে জেট স্ট্রিমের প্রভাব সীমাহীন। শীতকাল ও গ্রীষ্মকালের স্থায়িত্ব ও তীব্রতা, বর্ষাকালীন বৃষ্টিপাত, ঋতু পরিবর্তন অনেকটাই এই জেট স্ট্রিমের অবস্থান ও গতি প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি জেট বায়ুপ্রবাহ সম্পর্কে ডিটেলে আলোচনা করে দিলাম। এবার তোমাদের জন্য থাকছে কিছু প্রশ্নাবলী। প্রশ্নগুলি হলো: 1. জেট বায়ুর সংজ্ঞা দাও। জেট বায়ুর উৎপত্তি ব্যাখ্যা করো। 2. কত প্রকার জেট বায়ু প্রবাহিত হয়? এই বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 3. ভারতের জলবায়ুর উপর জেট স্ট্রিমের প্রভাব লেখো। ভিডিওটি ভালো করে দেখলে এই প্রশ্নগুলির উত্তর দিতে কোনো অসুবিধে হবে না। তবুও যদি কোনো অসুবিধে হয় কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সকলকে।